আসসালামু আলাইকুম। আমরা চাঁদাবাজির একটা নতুন সংজ্ঞা শিখেছি গত ২ দিন ধরে। আপনারা নিশ্চয়ই শুনেছেন সড়ক সেতুমন্ত্রী যিনি আছেন রবিউল ভাই, তিনি এক সংজ্ঞা আমাদেরকে শিখিয়েছেন। রবিউল ভাইয়ের চেহারাটা দেখলে আমার একটা টকশোর কথা মনে হয়। এই চ্যানেলের এই হিজড়াটা আছে না, সময় ইসলাম, এটা এক টকশোতে ওনারে ডেকে নিয়ে সময় ইসলাম যখনই বিএনপির কোনো লোকজনের ডাকতো, এদেরকে আওয়ামী লীগের সাথে মিলে একসাথে অ্যাটাক করতো। তো এর এক পর্যায়ে রবিউল ভাই সব খুলে টুলে দিয়ে উনি টকশোর মাঝখানেই বের হয়ে চলে এসেছিলেন। ওইটা আমার খুব মনে হয়, এবং উনি কথাবার্তাও খুব সুন্দর করে বলতেন। তো হঠাৎ করেই ধরেন বিএনপির লোকজনের এই নির্বাচনের পরের দিন থেকে ওনাদের বডি ল্যাঙ্গুয়েজ, ওনাদের কথাবার্তাগুলো শুনলেই না মনে হয় সেই আওয়ামী লীগের একটা লোক বোধহয় কথা বলছে। একদম চেহারা, কথাবার্তার ধরন, দাম্ভিকতা, এগুলো ওই ঠিক আওয়ামী লীগ যেভাবে। এই যে মন্ত্রণালয়টা, এই মন্ত্রণালয়টাও কিন্তু, এই সড়ক সেতু মন্ত্রণালয় কিন্তু ছিল কাওয়া কাদেরের। এই কাওয়া কাদেরও কিন্তু ঠিক এইভাবেই কথা শুনলেই শরীর জ্বলতো। তো বিএনপির যেই ভাইদের কথা শুনলে এত ভাল লাগতো, একদম নিজের মনে হইতো এরা আমার আমার আপনজন, আমার আপন ভাই, এরকম মনে হইতো। সেই মানুষগুলো হঠাৎ করে রাতারাতি এত চেঞ্জ হয়ে গেল, বিশেষ করে নির্বাচনের এই আগের থেকে। অনেকে আমাদের প্রশ্ন করেন, ভাই আপনারা কেন সরাসরি বিএনপির বিরুদ্ধে? এই আজকে যে বাংলাদেশ দেখছেন না, এটা আমরা অনুমান করতে পেরেছিলাম, এই জন্যই বিএনপির বিরুদ্ধে গিয়েছিলাম। তো ওনারা নির্বাচনের আগে থেকে আওয়ামী লীগের লোকজনকে করে দিবে, আপনার নির্বাচন এই রাজনীতি করার সুযোগ দিবে, সব মামলা তুলে নিবে, এই যেগুলো বলেছে, এবং সেটা এখন করছে। আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় অফিস টফিস খুলে দিচ্ছে। তো এটার বিএনপির সামনে ধরেন দুইটা পরিণতি এখন, যে অবস্থায় তারা চলছে সেটাতে। 1981 সালে জিয়াউর রহমান এইভাবে এই হাসিনাকে নিয়ে এসেছিল। 17 দিনের মাথায় জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল। খালেদা জিয়া, তিনি এই আপনার 96-এ যখন এই হাসিনাকে আপনার স্পেস দেয়, উনি কিন্তু 15ই ফেব্রুয়ারি একটা নির্বাচন করেছিল 96-এ। সেই নির্বাচনে আপনার জামাত, আওয়ামী লীগকে অংশগ্রহণ করেনি। হাসিনা, খালেদা জিয়া চাইলে থাকতে পারতো, এমন কোনো আন্দোলন হয়নি, এমন মানুষজনও মারা যায়নি, ছেড়ে দিয়েছেন। ছেড়ে তারপরে 12ই জুন 96 আবার আরেকটা নির্বাচন দিয়েছিলেন। ওই সুযোগ দিয়ে তারা আবার 96-তে আসতে দেওয়া হয়েছে। 96-তে আসার পরে কি করেছে সেটা আপনারা জানেন। এরপরে 2001 থেকে 6 খালেদা জিয়া জোর করে থাকতে চেয়েছে, কিন্তু মানে বিএনপির সমস্যাটা হলো, বিএনপি যদি চুরিও করে, মানে ল্যাটায়া ব্যাটায়া ওইটারে পাশা পোসা হাগু দিয়া নষ্ট করে গন্ধ বানায় ফেলে। আওয়ামী লীগ সেটা খুব স্মার্টলি করে। এটাই হলো পার্থক্য। তো এরপরে খালেদা জিয়া সুযোগ তাদেরকে দিয়েছেন। সেই সুযোগ দেওয়ার পরে 2013 সালেও আরেকবার খালেদা জিয়া সুযোগ দিলেন, 14 সালের নির্বাচনের না এসে। তো এই আওয়ামী লীগ খালেদা জিয়ার পরিবারকে কতটুকু ক্ষতি করেছে, এটা ভাই আমার বলার কিছু নাই। এটা জিয়া পরিবার জানে, তাদের পরিবারের আমার বিশ্বাস যে আমার চাইতে বেশি কষ্ট তাদের জন্য হয়। এরা যদি আসে তাহলে বিএনপির পরিণতি কি হয় সেটা 17 বছর আমরা দেখেছি, এটা নতুন করে দেখার কিছু নাই। অতএব তারা যদি এদেরকে নিয়ে আসে, এসে মনে করেন আওয়ামী লীগকে নিয়েই তারপরে করলো, তো জোর করে যদি থাকতে চায়, বাংলাদেশে খুব নিকট অতীতে আমরা এর পরিণতি দেখেছি যে সেটাতে কি হয়। বিএনপি সেই পরিণতি ভোগ করতে হবে যদি তারা জোর করে ক্ষমতায় থাকতে চায়। আর যদি তারা মনে করে নির্বাচন করবে, গণতান্ত্রিকভাবে জামাতের সাথে রাজনীতি করবে, জামাতের সাথে রাজনীতি করতে গেলে জামাত আপনারা যদি নাকি স্বর্ণ দেখায়, আপনি তো আর এই তামা দিয়ে তো তার সাথে রাজনীতি করতে পারবেন না। জামাত রাজনীতি করে নিজের পকেটের টাকা দিয়ে, তারপরে সংগঠন চালায়। আর আপনি চাঁদাবাজির টাকা দিয়ে সংগঠন চালাবেন, এরকমই হবে। এই যে রবিউল ইসলাম ভাই, উনি একটা কথা বলেছেন, মানে উনি কথাটা হয়তো খুব কৌশলে, এর আগেও তো এই চাঁদাবাজি হতো, ওবায়দুল কাদের কোনোদিন স্বীকার করেছে এইভাবে বলেছে কখনো? বলতে হবে কি, আপনি দেখেন প্রতিটা মন্ত্রী দুর্নীতিকে, এই যে এহসানুল হক মিলন দুর্নীতি করেন আগের বার, দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক করা হবে, সবাই দুর্নীতির বিরুদ্ধে। সব কটা মন্ত্রীর বক্তব্য দেখবেন একই রকম,
এইটাই হচ্ছে স্মার্টনেস, বাংলাদেশে স্মার্টনেস এইটাই। চুরি করবে প্রতিটার পেটের মধ্যে। বাংলাদেশে এই পর্যন্ত যত মন্ত্রী গিয়েছেন সব করার পেটের মধ্যে দুর্নীতির টাকা, মানুষের ভিক্ষার টাকা, চুরির টাকা, এটা প্রতিটা মন্ত্রীর পেটের মধ্যে। এরা এই দুর্নীতি করার জন্যই এমপি হয়, মন্ত্রী হয়। আজকে যেই কথাটা রবিউল ইসলাম বলে দিয়েছেন, এইটা আগের মন্ত্রীরা বলেন নাই বা ওনার আশপাশের মন্ত্রীরা বলেন না, এটাই স্বাভাবিক। শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ভাই আজকে বলেছেন যে না, সড়কে কোনো চাঁদা চলবে না। অ্যানি ভাই, আপনি তো পানি সম্পদ মন্ত্রী, আপনি সড়কের মন্ত্রী বলার কে? সড়কের মন্ত্রী বলে দিয়েছেন চাঁদাবাজি চলবে, অতএব চলবে। এটারে আপনি এখন কালকে হয়তো উনি বক্তব্যটারে সুন্দর করে বলতে পারেন, তারেক রহমান হয়তো একটা থ্যাতানি দিলে হয়তো বলবে সুন্দর করে, বা এই ধরনের কথার ভবিষ্যতে বলবে না, কিন্তু চলবেই চাঁদাবাজি। উনি খুব স্পষ্ট করে বলেছেন যে সরকারি দলের যেই শ্রমিক সংগঠন, তাদের দল চালাতে টাকা লাগে। বক্তব্য কিন্তু খুব স্পষ্ট। শ্রমিক সংগঠনের এই সারা দেশে বিশাল আকারের আপনার সংগঠন, এই যে চান্দা আব্বাস ছিল শ্রমিক নেতা, তো এরা তো শ্রমিক না, এরা তো চলে। তো এরা কিভাবে চলবে? এরা চলতে হইলে আপনার ওই চান্দা তুলতেই হবে, এই ছাড়া কোনো উপায় নেই। সো আপনাকে রাস্তা দুইটা, হয় নিজে চাঁদা দিয়ে তারপরে দল চালাবেন, নাহলে চাঁদাবাজি করবেন, এছাড়া বিশাল এই দল চলবে না। এখন জামাত ইসলাম কি করে? নিজেরা চাঁদা দেয়, দিয়া তারপরে দল চালায়। একজন রুকন, তার বেতন যদি হয় 1 লাখ টাকা, প্রতি মাসে 5,000 তাকে মাস্ট তাদের কোষাগারে দিতে হবে। এটাই ওদের রাজনীতি। এখন এরকম একটা রাজনীতি করা দলের সাথে আপনি চাঁদা নেওয়া রাজনীতি করবেন, তো মানুষ তো সেটা সহ্য করবে না। সো সেই ক্ষেত্রে আলটিমেটলি যেটা হবে সেটাই। সো রাস্তা আপনার হাতে দুইটা, একটা হয় আপনাকে রাজনীতি চেঞ্জ করতে হবে, এই আপনাদের যে পলিসি সেটা চেঞ্জ করতে হবে, করে নিজের পকেটের টাকা দিয়ে নিজে রাজনীতি করবেন, অথবা শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট হবেন, জোর করে ক্ষমতায় থাকবেন, কোনো কথা শুনবেন না, কিছু হইলেই বলবেন যে সংবিধানের দোহাই, কারণ আপনাদের 2/3 আছে এখন, এবং এই 2/3 তো আপনাদেরকে খুব পরিকল্পিতভাবেই দেওয়া হয়েছে। এই ডক্টর ইউনূস আপনার যেদিন লন্ডনে যায় সেদিনই তিনি নির্ধারণ করে দিয়ে এসেছেন যে বিএনপি ক্ষমতায় যাবে, তাদেরকে 2/3 দেওয়া হবে, যত দুর্নীতি, চাঁদাবাজি, ধান্দাবাজি এই তত্ত্বাবধায়ক সরকার যা করে গিয়েছে এটার বিরুদ্ধে বিএনপি কিছু বলবে না, সবাইকে সেফ এক্সিট দেবে। যে দেশে থাকতে চায় দেশে থাকার ব্যবস্থা করে দেবে। এরাও থাকবে না বেশি দিন। আসিফ নজরুল ধরেন দেশে আছে, এখন থাকবে না। ওই যে আইসিটির ফয়েজ তায়েব চলে গিয়েছে, এগুলো সবগুলির একটা একটা করে কী কী আকাম কুকাম করেছে এই এখন ধরবো। ক্ষমতায় যখন থাকবেন তখন বলতে না পারলে ক্ষমতার পরে তো বলতে পারবো। সো এখন ধরা হবে একটা একটা করে। ফয়েজ তায়েবরে নিয়ে কাজ চলছে। তো এই আসিফ নজরুলরা এরা 2 দিন পরে দেখবেন চলে গেছে, কারণ টাকার তো অভাব নাই, দেশে থাকবে কেন? বউরে দিয়ে আপনার কালেকশন করাই তো, নিউজও তো হয়েছে, আপনারা দেখেছেন। তো এখন এই যে এরা ওই সময় বলে করে দিয়ে গিয়েছে যে তোমাদেরকে 2/3 দেওয়া হবে, 2/3 দেওয়া সংবিধান এবার যেমনে মনে চায় তেমনে তারা কাটছাট করে তাদের মতো করে সংশোধন করবে। এইটাই ছিল হয়েছে যে এই তত্ত্বাবধায়ক সরকারের মূল এজেন্ডা। এর বাইরে এই যে সরকারটা গেল 1.5 বছর, 1.5 বছরে বহু কিছু করা সম্ভব। সবচাইতে দুর্বল আর দুর্নীতিগ্রস্ত একটা তত্ত্বাবধায়ক সরকার ছিল, যেটার আমরা বিপ্লবী সরকার বলতাম। সেই বাঞ্চোতরা ছিল সবচাইতে বেশি দুর্নীতিগ্রস্ত। এদের মতো দুর্নীতিগ্রস্ত আর একটা সরকার এই পর্যন্ত বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারে আসে নাই। এমনকি এই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের যে সরকার না, আমার তো মনে আছে এদের চাইতে বহু সততা নিয়ে তারা কাজ করেছে। তো তারা আমাদের হাতে এখন ঝুলাই দিয়ে গেল একটা দুর্নীতিগ্রস্ত সরকার। এটার নিয়ে এখন আমাদের থাকতে হবে। তো বাংলাদেশের মানুষের কাছে আমার একটা জিজ্ঞাসা থাকবে যে এই দেশের মানুষ কি মানে এই ঝাড়ুদার হয়েই থাকতে চান, চৌকিদার হয়েই থাকতে চান? একটা দল ক্ষমতায় আসবে, তাদের কিছু এমপি থাকবে, মন্ত্রী থাকবে, তাদের এই এই যে পরিবারতন্ত্র, এদের চামচা হয়ে তারপরে আপনাকে থাকতে হবে। এখন এখান থেকে আপনি যদি বের হইতে চান তাহলে সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। এই যে নির্বাচনটা হইল, এই যে রাজনীতি হয়, এই যে রাস্তায় ধর্মঘট, হরতাল, পিকেটিং, কোনো দিন কোনো এমপির ছেলেকে আপনার পাশে পেয়েছেন যে সে রাস্তায় এসে তারপরে এটা করে? কোনো এমপির ছেলে আপনার সাথে এই যে ভোটকেন্দ্রে গিয়া তারপরে এই ভোটকেন্দ্র দখলের কাজে মারামারি করেছে, মানুষকে হুমকি দিয়েছে?
কোনো এমপি, এই নির্বাচনের সময় এমপি মন্ত্রী অনেকের ছেলে যারা এখন মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, এদের অনেকের ছেলে দেশেই যায় নেই, ইউরোপে থাকে, আমেরিকাতে থাকে, অস্ট্রেলিয়া থাকে, কানাডা থাকে, পড়াশোনা করে। তাদের পাতলা পায়খানা হইলেও তারা সিঙ্গাপুরে যায় চিকিৎসা করতে। আর তোদেরকে বানায় রাখছে বোকাচোদা। তোরা পৃথিবীর সবচেয়ে বোকাচোদা জাতি। এটারে ওই মঞ্চে করে জনসভা করে না, বীরের জাতি, আমরা এই বীরের জাতি, 71-এর বীরের, সোগাটা ওইখানে মেরে দিছে তোদেরকে। তোরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি, মানে আমরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি। এদের মতো এরকম কামলা খাটা জাতি পৃথিবীর মধ্যে আর কোথাও নাই। আমরা পৃথিবীর যেই দেশে যাই, বাথরুম পরিষ্কার, রেস্টুরেন্টের কাজ, সিকিউরিটি, যত নিম্নমানের কাজ আছে যেটা আমরা করি। মিডল ইস্টে যান, যে আমেরিকা থেকে বিশাল ভাব সাপ নিয়ে আমরা দেশে যাই না, কোট স্যুট মুট পরে টরে, সব করে এখানে ফকিরনিগিরি কামলা দিয়ে তারপরে যায়, ভাব মারায় আমেরিকা থেকে এসেছি। এই হইল অবস্থা। এরপরে কি হয়? পোলাপান বড় হয়, বড় হয়ে তারপরে মনে করেন যদি মেয়ে হয়, বিশেষ করে ধরে একজন বিশেষ এক জাতিকে ধরে, ওই বিশেষ জাতি সাদাটা দাও পায় না, বিশেষ জাতির ধরে তারপরে পরিবার শেষ। এরপরে বাপ মা বুড়া বয়সে যায়, তারপরে করে কি না এই দেশে আর থাকবো না, চলে যাই। এরপরে যায় দেশে গিয়ে এতিমখানায় টাকা পয়সা। আমি পরিচিত লোকজনের এগুলি নিজের চোখের সামনে দেখা, এই জন্য বললাম এইটাই আমাদের জাতি। আমরা, আমার দেশ নাকি সোনার বাংলাদেশ, এই সাউয়ার বাংলাদেশ রে, সাউয়ার বাংলাদেশে বাংলাদেশের মানুষ থাকতে পারে না। দেশের মানুষ বাইরে যায়, কামলা দেয়, টাকা পাঠায়, সেই টাকা ওরা পাচার করে বিদেশে পাঠায়। এটাই হলো বীরের জাতি। তোদের যদি লজ্জা থাকে তাহলে ভবিষ্যতে এদের এই ঠিকাদার, পাহারাদার, চৌকিদার, কামলা দিতে সামনে আর যাবি না। তোদেরকে দিয়া এই নির্বাচনের মাঠে কেন্দ্র দখল করায় তোদের কি চাকর বানায়? তোরাই চাকর। প্রতিদিন এই যে ট্রাকের মধ্যে থেকে যে চাঁদাগুলি নেন, এটা কিন্তু এমপির কোনো ছেলে নেয় না, মন্ত্রীর কোনো ছেলে নেয় না, কিন্তু এটা টাকার ভাগ কিন্তু একদম শেষ মাথা পর্যন্ত যায়। টাকাটা উঠায় কাঁদে দিয়ে তোরে দেওয়া উঠায়, তুই কামলা, ওইখানেও তুই কামলা। সো এই তোদের মতো কামলাদেরকে দিয়া এই দেশে এরা রাজনীতি করে এদের ছেলে মেয়েদেরকে বিদেশে পড়াশোনা করায়, নিজেদের কিছু হইলে তারপর ট্রিটমেন্ট নিতে যায় সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্যাংকক। বাংলাদেশে এদের ট্রিটমেন্টও নেয় না এরা। এইভাবেই চলছে, একদম চোখের সামনে এইভাবে চলছে। প্রতিটা মন্ত্রী, এমপি, সব করার সন্তানের পেটের মধ্যে চুরির টাকা, দুর্নীতির টাকা, এই দেশের মানুষের ভিক্ষা করা টাকা এগুলি। এই যে বলেছে না যে এদেরকে চাঁদাটা নাকি এমনিতেই যারা স্বেচ্ছায় দেয়, স্বেচ্ছায় মিয়া ফাও কেউ টাকা 1 টাকা দেয়। আর যদি স্বেচ্ছায় নিতে চাস তাহলে তোর লোকজনরে বল যে থাল নিয়ে বসতে, আল্লাহর হস্তে 2টা দে, এমনি বলতে বলবে। লাঠি একটা হাতে নিয়ে, আমরা দেখি নাই এই চুয়াডাঙ্গা থেকে ঢাকায় আসতাম, মানে শুরু হয় আপনার একদম ঝিনাইদহ থেকে শুরু হইতো, মাগুরা, ফরিদপুর, রাজবাড়ী, এইদিকে মানিকগঞ্জ, সাভার, পুরোটা গাবতলী থেকে একদম পুরোটা আপনার এই চাঁদাবাজি চলতো। লাঠি একটা নিয়ে 3-4টা পোলাপান দাঁড়ায় থাকতো, এরা বিভিন্ন জায়গায় এই যে বিট করা, ওই যে বামগুলো করা, যাতে ওইখানে আসলে আপনাকে গাড়ি থামাইতেই হবে। এবং কন্ট্রাক্টর ওই জায়গায় জানতো কয় টাকা দিতে হইতো, ওই টাকা সে হাতের মধ্যে রাখতো, দিয়ে চলে আসতো, কোনো বার্গেনিং নেই, এটা ধরা বাঁধা। সো সবাই জানে আপনাকে দিতেই হবে, তাই আপনি দেন। আপনি থাল নিয়ে দাঁড়ায়েন তো দেখি স্বেচ্ছায় কীরকম দেয়। সো এটা স্বেচ্ছায় টাকা না, আপনি জোর করে ভিক্ষা নিচ্ছেন। এই ভিক্ষার টাকা একদম শেষ দলের শেষ মানুষ পর্যন্ত যায়, এটাই যায়। মনে করার কোনো কারণ নেই যে এমপিরা যে আপনার মনে করেন দলের সর্বোচ্চ নেতাদেরকে আপনার এই যে টাকা দিয়ে তারপর মনোনয়ন নিয়েছে, ও এমপি টাকা কই পায়? ও একদম একদম এই ভিক্ষুকের কাছ থেকে যে টাকাটা নেয়, ফুটপাতের যেই একজন হকারের কাছ থেকে যে টাকা নেয়, মেথরের কাছ থেকে যে টাকা নেয়, সব টাকা ওইখানে যায়। তোদের পেটে এমন কোনো অসভ্য টাকা নাই, এমন কোনো ছোট টাকা নাই যেই টাকা তোদের পেটে যায় না। সো এটাই হলো বাংলাদেশ। যারা কিনা কাজ করে খায়, তারা নিজের হালাল পয়সা তারপরে খায়। এই হালাল টাকাটারে তোরা মানে হারাম করে তারপরে এই নিকৃষ্ট এই টাকা পয়সা তোরা খাস। এটাই হলো গিয়া তোদের মানে রাজনীতি। সো এই রাজনীতি কইরা যদি নাকি তারা বাংলাদেশে ক্ষমতায় জোর করে থাকতে চায়, থাকতে পারবে। কিন্তু যদি তারা মনে করে যে কম্পিটিশনে যাবে, তাহলে সম্ভব না। এবার এই দেশের মানুষ হুমড়ি খেয়ে পড়েছিল দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য। কেন?
কী কারণে? মানুষ এই চাঁদাবাজি, মাস্তানি, দখলবাজি এখান থেকে বের হতে চেয়েছিল। এই কারণে মানুষ দাঁড়িপাল্লাকে দেখতে চেয়েছিল যে দাঁড়িপাল্লা আসে কিনা। ধরুন দাঁড়িপাল্লা আছে, দাঁড়িপাল্লা 5 বছর পরে আরও শক্তিশালী হয়ে আসবে। আপনি সিদ্ধান্ত নেবেন যে ভালো হবেন নাকি হাসিনার মতো আরও মানে সর্বোচ্চ ফ্যাসিস্ট হয়ে তারপরে ফ্যাসিজমের মাধ্যমে এই দেশ পরিচালনা করবেন। এই দুইটা, সেটাও যে আপনি খুব বেশি পারবেন তা না। আমরা ভাই এই গত 17 বছরে দেখলাম তো, আজকে এই যে বাবারে বাবা সারা দেশ বিএনপি, আরে বাবারে বাবা সব বিএনপির লোকজন, বিএনপি সারা দেশে কোনো লোক নেই, রাতারাতি চেঞ্জ হয়ে যায় পরিস্থিতি। এগুলো আমাদের চোখের সামনে দেখা। আমরা তো জীবনের অর্ধেক বয়স পার করে ফেলছি, আল্লাহ জানি না কতদিন বাঁচায় রাখবে। তো যদি ফুল বাঁচায় রাখে তাও অর্ধেক পার করে ফেলছি। এখন ধরেন এই সময়ের ভিতরেই খুব কঠিন কঠিন সময় আমাদের এই আমরা মানে খুব সৌভাগ্যবান বলেন আর দুর্ভাগ্যবান বলেন, আমরা কিন্তু অনেক কিছু দেখেছি এটা পৃথিবীতে হয়তো খুব কম জাতি দেখবে। আমরা হাসিনার মতো এরকম এক ফ্যাসিজমের পতন দেখেছি, আমরা কোভিড দেখেছি, 1/11 দেখেছি, অনেক কিছু দেখেছি কিন্তু আমরা। সো এই যে আমরা চোখের সামনে যেগুলো দেখলাম, যে অবস্থাগুলো, এগুলো আপনাদের জন্য উদাহরণ। এই উদাহরণ দেখে আপনি যদি ঠিক না হন তাহলে তার কিছু বলার নাই। আপনার আশপাশে আজকে যত মানুষজন দেখছেন, এই মানুষ আপনার পাশে ছিল না, থাকবে না, এটা আপনারা জানেন খুব ভালো করে। আজকে যে ব্যক্তি এমপি হয়েছে সে যদি মনোনয়নটা না পেত না, বা আজকে ওই যে এই কাউয়া দেখেন, ওই যে এই হারুন পাপিয়ার ঘর জামাইটা, এর আশপাশে কেউ আছে? ওই যে কুমিল্লায় মঞ্জুর মুন্সি বাড়িঘর জ্বালাই দিয়েছে নির্বাচনের পরের দিন, কেউ ঠেকাতে পেরেছে? কেউ তার পাশে আছে? কেউ পাশে নেই। আপনার পাশে যে চৌকিদার, দফাদার, সে যেই ছিনতাইকারীটারি, যেগুলো মাদক ব্যবসায়ী এগুলো থাকে, এগুলো সবাই ওই জন্যই, কিছু খাওয়ার জন্যই থাকে, এছাড়া থাকে না আপনার পাশে। সো আজকে যারা আছে এরা থাকবে না কালকে। আর জামাত ইসলামের এক নেতার সাথে কথা বলছিলাম, জামাত ইসলাম আমি বললাম যে ভাই মনে করেন আপনাদের উপরে আবার ফের সে আগের মতো জঙ্গি নাটক সাজায় নানানভাবে আপনাদের উপরে প্রেশার ক্রিয়েট করা শুরু করলো, কী করবেন? বলছে আমরা রাজনীতি ছেড়ে দেব, আমরা মানুষ তৈরি করব। আমরা তো আর কিছু ধান্দাবাজির জন্য তো আমরা রাজনীতি করি না, আমরা সরে যাব। আওয়ামী লীগকে যদি তারা স্পেস দেয়, নিয়ে আসে, তারপরে আওয়ামী লীগকে দিব রাজনীতি করতে। আওয়ামী লীগই বিএনপিরে সোজা বানায় ফেলার একদম যা রাস্তা সেগুলো তারা জানে এবং সামনে তারা করবে। ব্যাস শেষ। আমি শুনে তাজ্জব মরে গেছি, যেমন বলে কি, হ্যাঁ, যদি এটা জামাত ইসলাম যদি এটা করে, বিএনপি যদি ধরেন এদেরকে নিয়ে আসে, জামাত ইসলাম যদি ওইটা করে, তাহলে বিএনপি বলে দল থাকবে না বাংলাদেশে, জামাত ইসলাম থেকেই যাবে। জামাত ইসলাম রাজনীতি করুক আর অরাজনৈতিক সংগঠন থাকুক, তাদের যে আদর্শ সেটা তারা বাস্তবায়ন করে নিয়ে যাবে। কিন্তু আপনি পারবেন না। আপনি ক্ষমতায় থাকলে আছেন, ক্ষমতায় না থাকলে নাই। আমরা এটা নিজের চোখে দেখেছি। একটা ককটেল ফোটার পরে কিভাবে সব দৌড় দেয়। কেউ ছিল না এদের পাশে। নিজের পার্টি অফিস, সেই পার্টি অফিসে পর্যন্ত যাইতে পারেন নাই। পার্টি অফিসের ঘরের হালকা করে এই কেচি গেটটা লাগে, আবার খোলেন, আবার এই চোর পুলিশ খেলা আমরা দেখেছি। এটাই তো বিশাল এই রাজনৈতিক দলের অবস্থা না? সো ক্ষমতা থাকবে না, আপনারাও থাকবেন না। আওয়ামী লীগ যদি নাকি আওয়ামী লীগকে আপনি করে দিবেন, আর ভারত মনে করেন আপনার চেয়ে আওয়ামী লীগকে দূরে রাখবে ক্ষমতার চেয়ে, ভারত সর্বোচ্চ জিনিস দিয়া তারপরে আপনার এই আজকে মিডিয়া দেখছেন না, যে একটা আপনার লোক না, এরা আপনাকে খাম্বা তারেক বলেছে, এরা আপনাদের খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলেছে, এরা বলেছে। আপনি যান, গেল 1 বছর আগেও আপনি সময় টিভি, 71 টিভি টক শো দেখেন, তাদের নিউজ দেখেন, কত জঘন্য ভাষায় কথা বলেছে। তারাই এখনও বসে আছে, আপনি তাদেরকে টাকা পয়সা নিয়ে কিচ্ছু করেন নেই। এটা আপনারা করেছেন। এখন এদেরকে বসায় রেখে যদি মনে করেন সামনে পরিস্থিতি একটু টালমাটাল অবস্থায় আসে, তারা আপনার পক্ষে থাকবে, তারা সব আওয়ামী লীগের পক্ষে কাজ করবে, ইন্ডিয়ার পক্ষে কাজ করবে। এরা সব ইন্ডিয়ার লোক, ইন্ডিয়াদেরকে বসিয়ে রেখেছে। ইন্ডিয়া কখনোই আওয়ামী লীগকে রেখে বিএনপিকে ক্ষমতায় আনবে না। এটা এর আগে জিয়াউর রহমানের সময় প্রমাণিত হয়েছে, খালেদা জিয়ার সময় প্রমাণিত হয়েছে, তারেক রহমানের সময় প্রমাণিত হবে। সো ইন্ডিয়ার হাতে সেই চয়েস আছে। ইন্ডিয়া সবাই বসিয়ে রেখেছে ওই পারে, সুযোগ পেলেই আস্তে করে এখানে দিয়ে দেবে। চয়েস আপনার, কি করবেন? দলে ঠিক করবে নিজেরা চাঁদা দিয়ে দল চালাবেন, না চাঁদাবাজি করে তারপরে জামাতের কাছে হারবেন, নাকি চাঁদাবাজিও করবেন, জোর করেও ক্ষমতায় থাকবেন, এক পর্যায়ে গিয়ে তারপরে ইন্ডিয়ার আওয়ামী লীগের কাছে ক্ষমতা হারাবেন। এই চয়েসগুলো আপনাদের সামনে দেওয়া থাকলো। কেউ কষ্ট পায় থাকলে দুঃখিত,
রবিউল ভাই আপনারাও খুব পছন্দ করতাম, ওই যে বললাম নিজের ভাইয়ের মতো মনে হতো। আপনাদের এখানে মন্ত্রিসভায় অনেক মানুষ আছে, এই যে অ্যানি ভাইও খুব অনেকবার ওনার সাথে আলাপ হয়েছে, ওনার খুব দুঃসময়ের সময় কি করব বিভিন্ন পরিকল্পনা নিয়ে কথা হয়েছে, এবং অনেক অনেক খুব পছন্দের মানুষজন আছে এই মন্ত্রিসভাতেও। তো সেই মানুষগুলো হঠাৎ করে কথাবার্তা যেন কেমনে কেমনে বলে, তো এটা খুব খারাপ লাগবে। আশা করি যা বললাম এটা বুঝবেন, আপনার সমালোচনা আপনার ক্ষতি করার জন্য না। আমরাও চাই বাংলাদেশে বিএনপি আর জামাত ইসলাম দুইটা দল থাকুক, আসুক বাই রোটেশন, তারা ক্ষমতায় আসুক, একবার উনি আসুক একবার উনি আসুক, 2 বছর এই দল থাকুক, 1 বছর ওই দল আসুক, চলো কোনো সমস্যা নেই। কিন্তু সবার কম্পিটিশনটা হবে ক্ষমতায় আসার জন্য না, কম্পিটিশন হবে আমি কার চেয়ে কত ভালো রাষ্ট্র চালাইতে পারি, মানুষকে কত ভালো সার্ভিস দিতে পারি, এটার উপরে। এই যে এক বিকাশ নুরু, তারে বসানো হয়েছে আপনার প্রবাসী ইয়েতে, একে মনে করেন এ এখন লাইসেন্স খুলবে, চাঁদাবাজি করবে, পাগল হয়ে যাবে এর অত্যাচারে। এর দিয়া কোনো প্রবাসী আসিফ নজরুলের দেওয়া হয়েছে? হয় নাই তো। এরকম এর দেওয়া হবে না। এই প্রবাসীদেরকে সেই 5 লাখ টাকা দিয়ে মালয়েশিয়া যেতে হবে, সেই পাসপোর্ট করতে কষ্ট হবে, আকামা করতে কষ্ট হবে, দেশে আসার পরে লাগেজ কাটবে, সব একই রকম থাকবে, এদেরকে দিয়ে হবে না এগুলো। তো তারপরেও মনে করি হোক, ভালো কিছু আশা করি। না হইলে এই যে আসিফ নজরুলদের মতো এরকম সব পাবেন, টাকা পয়সা পাবেন, ইজ্জত পাবেন না। আল্লাহ হাফেজ।